আঞ্চলিক নির্বাচন, জাতীয় নিরাপত্তা আর আন্তর্জাতিক জল চুক্তি এই তিনটে বিষয় যখন একসাথে মিলে যায় তখন পরিস্থিতি ঠিক কতটা জটিল হতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি ভূ-রাজনৈতিক সংকটের গভীরে যাব যা ভারত ও বাংলাদেশের সম্পর্কের গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে। সাধারণ একটা কাঁটাতারের বেড়া কিভাবে লক্ষ লক্ষ মানুষের জল সরবরাহকে হুমকির মুখে ফেলতে পারে? আপাতদৃষ্টিতে এটা নিছকই একটা অভ্যন্তরীণ বা দ্বিপাক্ষিক নিরাপত্তার বিষয় বলে মনে হলেও বাস্তবতা আসলে এতটা সহজ নয়। পশ্চিমবঙ্গের একেবারে স্থানীয় সীমান্ত রাজনীতির সাথে কিভাবে বিশাল সব আন্তর্জাতিক নদী চুক্তির সরাসরি সংঘাত ঘটছে সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। এই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা মূলত ৬টি বিষয়ের উপর নজর রাখব: সীমান্ত নিরাপত্তার পালাবদল, শনাক্তকরণ ও নির্বাসন নীতি, ঢাকার প্রতিক্রিয়া, গঙ্গা চুক্তির সময়সীমা, তিস্তা চুক্তিতে চীনের প্রভাব এবং সবশেষে আগামী দিনের কৌশলগত পথ। প্রথমে আসা যাক সীমান্ত নিরাপত্তার পালাবদলের কথায়। পশ্চিমবঙ্গের নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক পর থেকেই সীমান্ত ব্যবস্থাপনায় একটা বিপুল পরিবর্তন চোখে পড়ছে। মে মাসের ঘটনা প্রবাহের দিকে একটু নজর দিলে বিষয়টা পরিষ্কার হবে। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই মানে ২০ মে নতুন সরকার একেবারে সরাসরি নির্বাসন প্রোটোকল ঘোষণা করে দেয়। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমিও হস্তান্তর করা হয়। আর ঠিক তার ৩ দিন পর ২৩ মে প্রতিটা জেলায় ডিটেনশন সেন্টার তৈরির আনুষ্ঠানিক নির্দেশও চলে আসে। একেবারে ঝড়ের গতিতে কাজ। সীমান্তের দৈর্ঘ্যের দিকে একটু নজর দিলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায়। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানায় সবচেয়ে দীর্ঘ, প্রায় ২১১৬ কিলোমিটার। অন্যান্য রাজ্যের সীমান্তে বেড়া দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও প্রায় ৬০০ কিলোমিটার সীমানা একেবারে ফাঁকা পড়ে আছে। আর ঠিক এখানেই নতুন রাজ্য সরকার একটা কড়া পদক্ষেপ নিয়েছে। ১ দশকের পুরনো অচলাবস্থা কাটিয়ে এই ফাঁকা অংশটা পুরোপুরি বন্ধ করার জন্য মাত্র ৪৫ দিনের একটা কঠোর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এবার নজর দেয়া যাক শনাক্তকরণ, বাতিল এবং নির্বাসন নীতির ওপর। শুধু সীমানা বন্ধ করাই নয়, ২০২৫ সালের একটি পুরনো নির্দেশিকাকে নতুন করে কার্যকর করে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট বা শনাক্তকরণ, বাতিল এবং নির্বাসন এই ৩ ধাপের একটা কড়া প্রোটোকল চালু করা হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করবে। এরপর জেলা হোল্ডিং সেন্টারগুলোতে তাদের বায়োমেট্রিক প্রোফাইল তৈরি করা হবে, যাতে তারা কোনোভাবেই আবার মূল স্রোতে মিশে যেতে না পারে। আর শেষ ধাপে বিজিবির মাধ্যমে বিএসএফ তাদের শারীরিকভাবে ফেরত পাঠাবে। তবে এই পুরো প্রক্রিয়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ছাড় রয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর অধীনে ৭টি অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে এর থেকে সুরক্ষা দেওয়া হয়েছে যদি তারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসে থাকে। অর্থাৎ এই নির্দিষ্ট গোষ্ঠীগুলো ছাড়া বাকি সব নথিপত্রহীন অভিবাসী, বিশেষ করে মুসলিম অভিবাসীরা এই কড়া নির্বাসন নীতির আওতায় পড়বেন। এই কঠোর অভ্যন্তরীণ নীতির ফলে স্বাভাবিকভাবেই সীমান্তে ব্যাপক প্রভাব পড়েছে, আর ঢাকার দিক থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে। একদিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অত্যন্ত সংবেদনশীল, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মরিয়া। কিন্তু প্রাক্তন বিএসএফ ডিরেক্টর জেনারেল প্রকাশ সিং একটা খুব বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। তার মতে রাজনৈতিক পালাবদলের জেরে জমি পাওয়া হয়তো সহজ হবে, কিন্তু নদীমাতৃক এই বিশাল আর দুর্গম ভৌগোলিক সীমানায় মাত্র ৪৫ দিনের মধ্যে বেড়া দেওয়াটা আসলে কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি একে অনেকটাই রাজনৈতিক বাগাড়ম্বর বলে মনে করছেন। অন্যদিকে ওপার থেকেও কিন্তু অত্যন্ত কড়া বার্তা আসছে। সদ্য দায়িত্ব নেওয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কাঁটাতারকে ভয় পায় না। তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী যেখানে কথা বলা দরকার সেখানে তারা কথা বলবে। জোর করে পুশব্যাকের আশঙ্কায় বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিকে সীমান্তে একেবারে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পরিস্থিতি ঠিক কতটা সংবেদনশীল সেটা কয়েকটা ঘটনাতেই পরিষ্কার। নদীমাতৃক অঞ্চলে অনুপ্রবেশ ঠেকাতে কুমির আর বিষাক্ত সাপ ছাড়ার মতো একেবারে নজিরবিহীন সব প্রস্তাবও উঠে আসছে। ভাবা যায় এর পাশাপাশি ভারত ২৮৬২টি অমীমাংসিত জাতীয়তা যাচাইয়ের মামলার কথা উল্লেখ করেছে। তবে সবথেকে বড় উদ্বেগের কারণ হল একটা বিপজ্জনক ফিডব্যাক লুপ তৈরি হওয়ার ঝুঁকি। মানে একদিকের কড়া পদক্ষেপের জেরে অন্য দিকের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই এসে পড়ছে গঙ্গা চুক্তির সময়সীমা, যা পুরো পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। ঠিক কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ? কারণ ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদী গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে ২০২৬ সালের ডিসেম্বরে।
হাতে সময় কিন্তু একেবারেই নেই, ঘড়ির কাঁটা টিকটিক করছে। আর এই কঠোর সীমান্ত নীতির সরাসরি প্রভাব গিয়ে পড়ছে লক্ষ লক্ষ মানুষের জীবন-মরণ সমস্যা এই জলবণ্টনের ওপর। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় বর্তমান চুক্তির কাঠামো অনুযায়ী শুষ্ক মৌসুমে মানে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্যারেজে জলের ভাগের একটা নির্দিষ্ট হিসাব আছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ এখানে সামান্য বেশি জল পেয়ে আসছে, প্রায় 52.32%, আর ভারতের ভাগে থাকছে 47.68%। কিন্তু আসল সমস্যাটা বাধবে আসন্ন আলোচনাগুলোতে, কারণ দুই দেশের দাবি একেবারে বিপরীত। ভারতের দিক থেকে বলা হচ্ছে দেশের ভেতরের ক্রমবর্ধমান কৃষি আর অন্যান্য চাহিদা মেটানোর জন্য তাদের অতিরিক্ত 30 থেকে 35,000 কিউসেক জল দরকার, তাই তারা চুক্তিটা একেবারে নতুন করে ঢেলে সাজাতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের দাবি হল চরম খরার সময়েও যেন তাদের প্রাপ্ত জলের 80% নিশ্চিত করা হয়, আর জলের পরিমাপটা যেন পুরো নদী অববাহিকা ধরে করা হয়। বোঝাই যাচ্ছে দুই পক্ষের এই বিপরীত অবস্থান মেটানো যৌথ নদী কমিশনের কাছে এক বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে। গঙ্গা ছাড়াও আরেকটা বড় সমস্যা হল তিস্তার জল, আর এখানেই ঢুকে পড়ছে চীনের মতো বিশ্বশক্তির প্রভাব। গঙ্গার পাশাপাশি তিস্তা নদীর জলবণ্টন নিয়েও দশকের পর দশক ধরে বিরোধ চলছে। 2011 সালে একটা খসড়া চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু রাজ্য সরকারের বিরোধিতায় তা আটকে যায়। এখন কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার থাকলেও সমস্যার সমাধান খুব একটা সহজ নয়, কারণ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এমনিতেই জলের তীব্র সংকট রয়েছে। তাই স্থানীয় ভোটারদের ক্ষুব্ধ করার ঝুঁকি নিয়ে নতুন রাজ্য সরকারের পক্ষেও এই চুক্তিতে সই করাটা রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত। আর ঠিক এখানেই ঢাকা নিজেদের সবচেয়ে বড় কৌশলগত তাসটা খেলছে। বাংলাদেশ বেইজিংয়ের সাথে প্রায় $1 বিলিয়ন একটা বিশাল তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আলোচনা চালাচ্ছে। এর মানে হল বাংলাদেশের অংশে তিস্তার উপর সরাসরি কাজ করবে চীনা ইঞ্জিনিয়াররা। ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকে এর চেয়ে বড় মাথা ব্যথা আর কি হতে পারে? এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের উপস্থিতি ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের একেবারে দোরগোড়ায় পৌঁছে যাবে। জলচুক্তিতে ভারতকে চাপে ফেলার জন্য ঢাকা যে এই কৌশলটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছে তা বলাই বাহুল্য। তাহলে এত সব জটিলতার পর আগামী দিনে এই পুরো অঞ্চলের কৌশলগত পথ ঠিক কোন দিকে এগোবে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মূলত 3টে সম্ভাব্য ফলাফলের কথা মাথায় আসে। প্রথমত, 2026 সালের ডিসেম্বরে একটা আইনি শূন্যতা বা চরম বিপর্যয় এড়ানোর জন্য সাময়িকভাবে গঙ্গা চুক্তির মেয়াদ হয়তো একটু বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত, তিস্তা নিয়ে জট খুব তাড়াতাড়ি খুলবে বলে মনে হয় না, বরং ঢাকা চীনের সাথে এই কৌশলগত ভারসাম্য বজায় রেখেই চলবে। আর তৃতীয়ত, বড়সড় কোনো কূটনীতিক ভাঙন বা আঞ্চলিক অস্থিরতা এড়াতে নয়াদিল্লিকে রাজ্যের এই কঠোর সীমান্ত নীতির সাথে কেন্দ্রীয় কূটনীতির একটা অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলতে হবে। পরিশেষে একটা বিরাট প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে থেকেই যাচ্ছে। 2026 সালের ডিসেম্বরের এই চরম সময়সীমা যত এগিয়ে আসছে, ভারত আর বাংলাদেশ কি পারবে তাদের এই ক্রমশ কঠোর হতে থাকা সীমান্ত নীতিকে অভিন্ন নদীগুলোর বেঁচে থাকার প্রশ্ন থেকে আলাদা করতে? একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের টিকে থাকার রসদ। এই দুয়ের মধ্যে কিভাবে ভারসাম্য তৈরি হয় তার উপরই নির্ভর করছে আগামী দিনে এই গোটা অঞ্চলের ভবিষ্যৎ। এই ভূরাজনৈতিক টানাপোড়েন শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় তা সত্যিই দেখার মতো একটা বিষয় হবে। আমাদের এই আলোচনাটি শোনার জন্য অনেক ধন্যবাদ।